আমাদের স্টক মার্কেটে ৩৫০-এর চেয়েও বেশি কোম্পানি আছে। এখন আমি যদি আপনাকে স্টকে ইনভেস্ট করতে বলি, আপনি কি ৩৫০টা কোম্পানির শেয়ারই কিনে ফেলবেন? অবশ্যই না। একটা আইডিয়াল ফান্ডামেন্টাল পোর্টফোলিওতে ১০ থেকে ১৫টা ভালো কোম্পানির শেয়ার থাকা উচিত। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ৩৫০টা কোম্পানির মধ্যে ১৫টা ভালো স্টক আমি খুঁজে বের করবো কেমনে? এখানে সবচেয়ে বেশি কাজে লাগে একটা স্টক ফিল্টারিং প্রসেস। এই ফিল্টারিং প্রসেস ইউজ করে আপনি 90% খারাপ কোম্পানিগুলোকে এলিমিনেট করে দিতে পারবেন এবং বাকি যে 10% ভালো কোম্পানি আছে সেগুলো দিয়ে একটা লং টার্ম পোর্টফোলিও বানাতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে একটা সিম্পল 6 স্টেপ স্টক ফিল্টারিং প্রসেস ইউজ করে আপনি ভালো স্টক সিলেক্ট করতে পারবেন এবং একটা লং টার্মে ভালো পোর্টফোলিও বানাতে পারবেন। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট দ্য ভিডিও। 6 স্টেপ ফিল্টারিং প্রসেসের ফার্স্ট স্টেপটা হচ্ছে ১,০০০ কোটি টাকার উপর মার্কেট ক্যাপ। দেখেন, বেসিক্যালি এই ফিল্টারটা ইউজ করলে এই যে ৩৫০টা কোম্পানি আছে তার মধ্যে ২৮০টা কোম্পানি বাদ পড়ে যায়, হুইচ মিনস 80% স্টক ইজ অলরেডি এলিমিনেটেড। ইনভেস্টর হিসেবে আপনার হাফ কাজ এখানেই হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা এই ফিল্টারটা কেন ইউজ করতেছি? এটার পেছনে কিছু কারণও আছে। ১,০০০ কোটি টাকার উপর মার্কেট ক্যাপ, এই ফিল্টার দিয়ে সাধারণত যেগুলো স্মল এবং মিড ক্যাপ কোম্পানি আছে সেগুলো আপনার স্ক্রিনিং থেকে বাদ দিয়ে দিচ্ছেন। দেখেন, ২৮০ থেকে ৩০০টা স্মল এবং মিড ক্যাপ কোম্পানি যেগুলো আপনি এই ফিল্টারটা ইউজ করে বাদ দিচ্ছেন, এসব কোম্পানি ম্যাক্সিমামই লং টার্মে কোনো প্রফিট জেনারেট করে না। আসলে একটা ডাটা দেখায়, স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে 43% কোম্পানি তাদের বিজনেসে কোনো ধরনের নেট প্রফিট জেনারেট করে না। তার মানে এই স্মল ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে 43% কোম্পানির লস মেকিং কোম্পানি, আর বাকি যে 57% কোম্পানি আছে তাদের লাস্ট 5 বছরে কোনো ধরনের প্রফিট গ্রোথ নাই। তাই এসব কোম্পানি দিয়ে যদি আপনি লং টার্ম পোর্টফোলিও সাজানোর প্ল্যান করেন, তাহলে ডিভিডেন্ড এবং রিটার্ন যেটা আপনি লং টার্মে আশা করতেছেন কোনোটাই আপনার পোর্টফোলিওতে আসবে না। আরেকটা বড় সমস্যা হচ্ছে গ্যাম্বলিং। স্টক মার্কেটে আপনি যত কারসাজি, স্ক্যাম, আইটেম ফিডিং, পাম্প অ্যান্ড ডাপ যাই দেখেন না কেন, এগুলো সবগুলো হয় সাধারণত ১,০০০ কোটি টাকার নিচে মার্কেট ক্যাপ আছে এসব কোম্পানি নিয়ে। তাই এরকম কোম্পানিগুলোর স্টক নিয়ে যদি আপনি একটা সলিড লং টার্ম পোর্টফোলিও বানানোর প্ল্যান করেন, তাহলে সেটা আপনার কখনোই হবে না। এখন সেকেন্ড যে ফিল্টারটা আমরা ইউজ করব সেটা হচ্ছে স্পন্সর কিংবা ডাইরেক্টর হোল্ডিং। সাধারণত যারা কোম্পানির মালিক কিংবা যাদের কাছে হাইয়েস্ট শেয়ার হোল্ডিংটা আছে তারাই কোম্পানির ডিরেক্টর। এখন আপনি যদি একটা কোম্পানির শেয়ার কিনতে গিয়ে দেখেন যে টোটাল কোম্পানির শেয়ার হোল্ডিংয়ের মধ্যে স্পন্সর ডাইরেক্টরদের শেয়ার হোল্ডিং 30%-এরও নিচে, তাহলে এটা আপনার জন্য অনেক বড় একটা রেড ফ্ল্যাগ। আমি বলি কেন। ইউজুয়ালি একটা কোম্পানির স্টেবিলিটি এবং ফিউচার গ্রোথের জন্য একটা ভালো বোর্ড এবং ভালো ম্যানেজমেন্ট অনেক ইম্পর্টেন্ট। এখন কোম্পানির যে টোটাল শেয়ার হোল্ডিং আছে, এই শেয়ার হোল্ডিংয়ের 3/1 কিংবা 30%-ও যদি ডিরেক্টরদের কাছে না থাকে, তাহলে এখান থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে কোম্পানির লং টার্ম ফিউচারে ডিরেক্টরদের কোনো বিশ্বাস নেই। তাই যে কোম্পানির লং টার্ম ফিউচারে ডিরেক্টর কিংবা মালিকদের নিজেদেরই বিশ্বাস নাই, তাহলে সেই কোম্পানির শেয়ার আমরা কিনবো না। এখানে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, সেটা কি জানেন? অনেকগুলো ডিরেক্টর দেখা যায় নিজেদের কোম্পানির শেয়ার নিয়েও বিভিন্ন পাম্প অ্যান্ড ডাম্প স্ক্যামে জড়িত থাকে। কোম্পানির যেহেতু নিজস্ব কোনো বিজনেস নাই, বিজনেসের গ্রোথ নাই, তখন ডিরেক্টররা চেষ্টা করে নিজেদের হোল্ডিংয়ে থাকা শেয়ারগুলো বিভিন্ন কারসাজির মাধ্যমে বাজারে যে রিটেল ইনভেস্টরগুলো আছে তাদেরকে উচ্চ দামে ধরায় দিতে। তাই যে কোনো শেয়ার ইনভেস্ট করার আগে আমাদের একটা জিনিস অবশ্যই চেক করতে হবে, সেটা হচ্ছে ওই কোম্পানির শেয়ার হোল্ডিংয়ে ডিরেক্টর এবং স্পন্সরদের হোল্ডিং অ্যাটলিস্ট 30-50% আছে কিনা। এই প্রসেসের থার্ড ফিল্টারটা হচ্ছে সেলস অ্যান্ড ইপিএস গ্রোথ। হ্যাঁ, লাস্ট 5 বছরে একটা কোম্পানির অ্যাভারেজ সেলস অ্যান্ড ইপিএস 10% গ্রো করছে কিনা সেটা অবশ্যই দেখা উচিত। কারণটা খুব সিম্পল। 2001 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের রিয়েল টার্ম অ্যাভারেজ জিডিপি গ্রোথ রেট ছিল 5-6%। তার মানে দেশের অর্থনীতি অ্যাভারেজে 5% হারে গ্রো করছে। এখন একটা কোম্পানির অ্যাভারেজ সেলস গ্রোথ এবং নেট প্রফিট গ্রোথ যদি জিডিপির ডাবল রেটে গ্রো করতে না পারে, তাহলে বলা যায় যে এই কোম্পানির গ্রোথ রেট সমগ্র দেশের অর্থনীতির তুলনায় খুব একটা বেশি আগায় নেই। তার মানে যেসব কোম্পানি জিডিপি থেকেও স্লো রেটে গ্রো করতেছে, তাদের লং টার্ম বেনিফিট আনা খুব একটা বেশি সম্ভব না। তাই এসব কোম্পানি দিয়ে যদি আপনি একটা লং টার্ম পোর্টফোলিও বানাতে চান, তাহলে এই পোর্টফোলিও থেকে দীর্ঘমেয়াদে রিটার্ন জেনারেট করা আপনার জন্য খুব বেশি সহজ হবে না। এখন আসি আমাদের ফোর্থ ফিল্টারে, রিটার্ন অন ইকুইটি, ROE। এটা একটা কোম্পানির এফিসিয়েন্সি বোঝার অনেক ভালো একটা প্যারামিটার। ধরেন একটা কোম্পানির ROE 15% এবং আরেকটা কোম্পানির ROE 5%। দ্যাট মিনস 15% ROE কোম্পানিটা
শেয়ার হোল্ডারদের প্রতি 100 টাকার ক্যাপিটাল ইউজ করে 15 টাকা প্রফিট জেনারেট করতেছে। অন্যদিকে যে কোম্পানির ROE 5%, সেটা শেয়ার হোল্ডারদের সেম 100 টাকার ক্যাপিটাল ইউজ করে মাত্র 5 টাকা প্রফিট জেনারেট করতেছে। এখন আপনিই বলেন এই দুটার মধ্যে কোন বিজনেসটা বেশি এফিশিয়েন্ট? অবশ্যই যে বিজনেসটা ROE 15%। তাই বাংলাদেশের পার্সপেক্টিভে যে বিজনেসগুলার কিংবা যে কোম্পানিগুলার অ্যাভারেজ ROE 15 থেকে 20%-এর বেশি হয়, সেটা অবশ্যই ওই বিজনেসের জন্য একটা গুড সাইন, এবং এরকম কোম্পানির শেয়ারগুলো আপনার লং টার্ম পোর্টফোলিওতে অবশ্যই থাকা উচিত। এখন পর্যন্ত যেসব প্যারামিটার নিয়ে আমরা কথা বলছি, এইসব প্যারামিটার ইউজ করে কিভাবে অ্যাডভান্স অ্যানালাইসিস করতে হয় এবং কিভাবে একটা স্টকের ফেয়ার ভ্যালু বের করতে হয়, সেটা যদি আপনি শিখতে চান, তাহলে ইনভেস্টালয়ের মার্কেট মাস্টার্স কোর্সটা আপনার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে। এই কোর্সের ডিটেলস আপনি এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। এখন আমরা আসি আমাদের 5 নম্বর ফিল্টারে, ডেট টু ইকুইটি রেশিও। এখন পর্যন্ত আমরা যতগুলা ফিল্টার নিয়ে কথা বলছি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফিল্টার হচ্ছে এই ডেট টু ইকুইটি রেশিও। কেন? আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিয়ে বোঝায়। বাংলাদেশের ব্যবসায়িক ইতিহাসে এখন পর্যন্ত যতগুলা ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, তার মধ্যে 80% বিজনেস দেউলিয়া হওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে ব্যাংক লোন রিপে করতে না পারা। একটা কোম্পানির ব্যবসার সবচেয়ে বড় রিস্ক হচ্ছে অতিরিক্ত ব্যাংক লোন। এখন আপনি যে কোম্পানির শেয়ার কিনতেছেন, সেটাতে অতিরিক্ত ব্যাংক লোন আছে কিনা এবং এই কোম্পানি কি দেউলিয়া হয়ে যাবে কিনা, এটা চেক করার একমাত্র উপায় হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও। একটা ভালো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও হওয়া উচিত 50%-এর নিচে, কারণ ইকুইটির তুলনায় ডেট কিংবা লোন যদি 50%-এর উপরে হয়, তাহলে যে কোনো সময় বিজনেস ক্রাইসিস আসলে কোম্পানিটা একটা লিকুইডিটি ক্রাইসিসে চলে যায়, এবং যে কোম্পানি লিকুইডিটি ক্রাইসিসে যায়, তারা কখনোই লং টার্মে ভালো একটা নেট প্রফিট জেনারেট করতে পারে না। তাই লং টার্ম ইনভেস্টর হিসেবে যেসব কোম্পানিতে হেভি লোন আছে কিংবা যাদের ডেট টু ইকুইটি রেশিও 50%-এর উপরে, আপনার এসব কোম্পানিকে অ্যাভয়েড করা উচিত। ফাইনালি এই 6 স্টেপ প্রসেসের লাস্ট ফিল্টার, পি রেশিও। হ্যাঁ, আপনাদের সবার পছন্দের পি রেশিও। আমি জানি পি রেশিও খুবই বেসিক একটা ফিল্টার, কিন্তু বেসিক হইলেও ভ্যালুয়েশনের ক্ষেত্রে এই পি রেশিওর ইম্পর্টেন্স অনেক বেশি। আপনি হয়তো একটা ভালো কোম্পানির শেয়ার কিনলেন, কিন্তু আপনি শেয়ারটা কিনলেন ওভার পি রেশিওতে, তাহলে লং টার্মে এই শেয়ার থেকে রিটার্ন বের করে আনা কিন্তু আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এই সমস্যা থেকে বাঁচার একটা বড় উপায় হচ্ছে স্টক কেনার আগে পি রেশিও চেক করা। একটা ভালো কোম্পানির শেয়ার যদি আপনি লো পিতে কিনতে পারেন, তাহলে আপনার ভ্যালুয়েশনে মার্জিন অফ সেফটিটা অনেক বেশি বেড়ে যায়। হিস্ট্রিক্যালি দেখা যায় যেসব কোম্পানির গ্রোথ আছে, সেসব কোম্পানির শেয়ার 15-এর নিচে পি রেশিওতে কিনতে পারলে আপনি মোটামুটি একটা সেফ পজিশনে থাকবেন। অ্যাজ ফাদার অফ ইনভেস্টিং বেঞ্জামিন গ্রাহাম সেড, আ গ্রেট কোম্পানি ইজ নট আ গ্রেট ইনভেস্টমেন্ট ইফ ইউ পে টু মাচ ফর দ্যাট স্টক। সো আই হোপ আমাদের আজকের ভিডিও থেকে আপনি ভালো কিছু শিখতে পেরেছেন। এরকম এডুকেশনাল ভিডিও যদি আপনি সামনে আরও দেখতে চান, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।